একটা মেয়ে দেখতে যেমন সুন্দর ঠিক তেমনি ইন্টেলিজেন্ট, মানে পড়াশোনায়ও সে বেশ ভালো। তার স্বপ্ন সে সিএ পরীক্ষা দিয়ে আগে বড় কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করবে, তারপরে জীবনের বাকি পরিকল্পনা করা, মানে বিয়ে প্রেম ট্রেম এইসব আর কি। কিন্তু মধ্যবিত্ত ঘরের মেয়ে হয়, তার বাবা এক বড়লোক আর প্রতিষ্ঠিত ছেলে পেয়ে মেয়ের তো বিয়েই ঠিক করে দেয়। আর তখন ইমোশনাল ড্রামা সহ্য করতে না পারে মানে মেয়ে বাবার কথা মতো তার সব স্বপ্ন বলিদান দিয়ে বিয়েতে মতটা দিয়ে দেয়। এরপরেই শুরু হয়ে যায় তাদের বিয়ের আগের অবাধ প্রেম। আগে কখনোই এরকম প্রেম ভালোবাসা নিয়ে না ভাবা মেয়েটাও প্রেমের মধ্যে হাবুডুবু খেতে শুরু করে। কিন্তু তার এই সুখের কপাল খুব বেশি দিন আবার স্থায়ী হয় না, কারণ হঠাৎ করে একটা দুর্ঘটনায় মেয়েটার দুটো হাতে কাটা পড়ে। আর এখান থেকেই শুরু হয় মেয়েটার জীবনের আসল লড়াইয়ের জার্নি। আজকের গল্পটা প্রচন্ড লেভেলের মোটিভেশনাল। আমরা যারা আমাদের জীবনে অনেক কিছু থাকা সত্ত্বেও হতাশায় ভুগি আর মনে করি যে আমাকে দিয়ে কিছুই হবে না, তাদের জন্য আজকের মুভির গল্পটা একদম মাস্টারপিস। তো আমাদের আজকের গল্পের মেইন চরিত্র মানে নায়িকার নামই অনন্যা। অ্যাক্সিডেন্টে 2 হাত হারিয়ে যাওয়ার পর তার সেই হবু বর তাকে ছেড়ে বিদেশে চলে যায়, আর তার বাবা আর ভাইও তাকে অবহেলার চোখেই দেখতে শুরু করে। মানে 2 হাত অ্যাক্সিডেন্টে হারিয়ে যেন অনন্যা এই দুনিয়ায় পুরোটা একা হয়ে পড়ে। না আছে এখন তার পরিবারের সাপোর্ট, না আছে সেই ভালোবাসার মানুষটি। আর এদিকে অনন্যা তো বাবার কথা রাখতে গিয়ে নিজের স্বপ্ন পড়াশোনা মাঝপথেই ছেড়ে দিয়েছিল। তার কারণে এখন প্রতিটা দিনই যেন অনন্যার কাছে এক একটা নরকের সমান। তো একদিন তাকে একা বাড়িতে ওই অবস্থায় ফেলে রেখে সবাই মিলে অন্য একটা জায়গায় দাওয়াতে যায়। ঠিক তখনই বাসায় শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায়। এদিকে অনন্যা তো 2টা হাত নেই, সে কিভাবে এখন আগুনটা নেভাবে? আর সে আগে কখনোই তার পা ব্যবহার করে ওরকম কোনো কাজই করেনি। তবে আজকে আগুন থেকে বাঁচতে গেলে তাকে এমন কিছু একটা করতে হবে। তাই সে মনে অনেকটা জোর আর সাহস নিয়ে পা দিয়ে এক্সটিংগুইশারের মাধ্যমে আগুন নেভানোর চেষ্টা করে। আর অনেক কষ্ট করার পর সে কোনো মতে আগুনটা নিভিয়ে ফেলে। এরপর সে যখন বসে একটু রেস্ট নিচ্ছিল, তখন সে তার পায়ের দিকে তাকিয়ে ভাবে যে তার পা দিয়ে সে এত কিছু করতে পারবে এটা তো কখনো কল্পনাই করতে পারেনি। আর তারপরেই সেখানে পড়ে থাকা তার প্রিয় সাইকেলটার দিকে তাকিয়ে চিন্তা করে যে হাত না থাকার কারণে সে কতদিন ওই সাইকেলটা চালাতে পারে না। এরপর সে উঠে এসে তো পা দিয়েই সাইকেলটার প্যাডেল ঘোরানোর চেষ্টা করে। আর যখন সে ওটা পারে, তার মনের মধ্যে কেমন যেন একটা আলাদা ভালো লাগা তৈরি হয়ে যায়। আর ওই ভয়াবহ অ্যাক্সিডেন্টের পর এই প্রথম তার মুখে একটু হাসি ফোটে। এরপর এই দৃশ্য পরিবর্তন হলে পরের দিন সকালে যখন অনন্যার পরিবারের সবাই বাড়িতে আসে, তখন তো তারা ঘরের এই অবস্থা দেখে পুরো অবাক হয়ে যায়। ওই বাড়িতে তখন অনন্যার বান্ধবী প্রিয়াঙ্কা আর তার মাও আসে। প্রিয়াঙ্কার মা তখন এই অবস্থা দেখে বলে যে অনন্যা 2টা হাত নেই, ও কিভাবে পারলো এত ভয়াবহ আগুন নেভাতে। এদিকে অনন্যার বাবা তখন সবাইকে বলে যে অনন্যার দেখাশোনার জন্য এবার একটা নার্স রাখাই লাগবে, কিন্তু টাকা যে কোত্থেকে পাবো সেটা আমি জানি না। তখন প্রিয়াঙ্কার মা বলে যে ভাই আপনি টেনশন করেন না, অনন্যাকে দেখাশোনার জন্য আমরা আছি। তো এদিকে আমরা অনন্যাকে তার ঘরে একা একাই বসে থাকতে দেখি। তখন সে তার পায়ের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর চিন্তা করে যে আমার তো হাত নেই, কিন্তু আমার তো 2টো পা আছে, তাহলে আমি সব সময় আমার পার্সোনাল কাজের জন্য কেন অন্যের উপর নির্ভরশীল হব? এই ভাবনাটা মাথায় আসতেই অনন্যা খেয়াল করে যে তার বিছানার চাদরটা অগোছালো হয়ে আছে। তাই সে তার পা দিয়ে চেষ্টা করে চাদরটাকে গোছানোর জন্য। প্রথমে তো সে কিছুতেই পারছিল না, কিন্তু অনেকবার চেষ্টা করার পর সে ঠিকই তার পা দিয়ে চাদরটা ভাঁজ করে ফেলে। তো অনন্যা যখন তার পা দিয়ে একের পর এক চাদরটা ভাঁজ করার চেষ্টা করছিল, এই দৃশ্য আবার তার বান্ধবী প্রিয়াঙ্কা দরজার বাইরে দাঁড়িয়ে দেখছিল। আর যখন অনন্যা প্রপারলি চাদরটা গোছাতে পারে, প্রিয়াঙ্কা তো রীতিমতো চমকে যায়। এদিকে অনন্যা চাদরটা ভাঁজ করতে পেরে অনেক খুশি হয়ে যায়। আর সে প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলে যে আমাদের কি নাই সবসময় আমরা সেটাই চিন্তা করি, কিন্তু আমাদের যা আছে তাই নিয়ে যে আমরা কত কিছু করতে পারি তা আমরা কখনোই ভাবি না। আর ওই ঘটনার পরই অনন্যার মনোবল এতটা বেড়ে যায় যে তার হাত না থাকা সত্ত্বেও সে একাই সব কাজ করার চেষ্টা করে। সকালবেলা উঠে এসে বেরিয়ে পড়ে এক্সারসাইজ করার জন্য। পা ব্যবহার করে নিজের চুল আঁচড়ানো থেকে শুরু করে সব কাজ একা একাই শিখতে শুরু করে। এরপরে একদিন প্রিয়াঙ্কার বাবা অনন্যার বাবাকে বলে যে অনন্যাকে একটা স্কুলে ভর্তি করে দিলে হয় না, যেখানে সে নিজ থেকে সমস্ত কাজ করা শিখতে পারবে। অনন্যার বাবা তখন বলে যে ওকে দিয়ে আর কি হবে, ও যেভাবে আছে ওইভাবেই থাক, আমার ওকে দিয়ে আর কোনো আশাই নেই। অন্যদিকে তার মেয়ে মানে অনন্যা তো নিজেই সব দিক থেকে স্বাবলম্বী হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর এই ঘটনায় একদিন প্রিয়াঙ্কার মা দেখতে পেয়ে যায়, মানে প্রিয়াঙ্কা যে অনন্যাকে জিম করা থেকে শুরু করে সবকিছু একা একা করতে সাহায্য করছে এটা। তাই অনন্যার প্রিয়াঙ্কা তো একটু ভয় পেয়ে যায়। তবে অনন্যার মা এটা অনেক পজিটিভলি নেয়। আর এরপরে এসে প্রিয়াঙ্কার বাবাকে অনন্যাকে শিশু কল্যাণ সংস্থায় ভর্তি করানোর ব্যাপারে কথা বলে। কিন্তু অনন্যার বাবা যখন এই কথাটা শুনতে পারে সে তো রাজি হয় না।
তাই প্রিয়াঙ্কার বাবা নিজের টাকা খরচ করেই অনন্যাকে সে শিশু কল্যাণ সংস্থায় ভর্তি করিয়ে দেয়। আর তারপরেই শুরু হয়ে যায় অনন্যার জীবনের আসল লড়াই। তো অন্যদিকে আমরা দেখতে পাই যে অনন্যার ভাই ধনঞ্জয় আবার তারই বান্ধবী প্রিয়াঙ্কাকে ভালোবাসে। সে নতুন জব পেয়েছে, তাই এই খবরটা সে দৌড়ে প্রিয়াঙ্কাকে বলতে আসে। তখন প্রিয়াঙ্কা বলে যে তুই আমাকে যতটা কনসার্ন দেখাস, এর বিন্দু মাত্র যদি তুই তোর বোনকে দেখাতি তাহলে অনেক ভালো হতো। আর তুই আমাকে নিয়ে এতটা টেনশন করিস না, নিজের বোনটাকে নিয়ে তুই একটু ভাবতে পারিস, তাই না? এটা শুনে তো ধনঞ্জয় পুরো চুপ হয়ে যায়। তো এরপরেই গল্প চলে যায় অনন্যার কাছে। সে এখন মোটামুটি পা দিয়ে তার সব কাজ করতে পারে, এমনকি পরিপূর্ণভাবে রেডিও হতে পারে। ও তোমাদের কি মনে আছে গল্পের প্রথমে বলেছিলাম অনন্যা সিএ পরীক্ষা দিয়ে একটা ভালো চাকরি করতে যায়, কিন্তু তার সে 2টা হাত চলে যাওয়ার কারণে সে তার এত বড় একটা ইচ্ছা প্রায় কবর দিতেই বসেছিল। কিন্তু আজকে অনন্যা আবারও সে স্বপ্নটাকে নতুন করেই দেখতে চলেছে। আর তাদের প্ল্যান হলো অনন্যা বলবে আর সেই প্রত্যেকটা কথাই প্রিয়াঙ্কা খাতায় লিখবে। কিন্তু অনন্যা যে স্পিডে বলছিল প্রিয়াঙ্কা তার হাফ স্পিডেও খাতায় লিখতে পারছিল না, কারণ অনন্যা অনেক ভালো ছাত্রী হলেও প্রিয়াঙ্কা একেবারে ডাব্বা। তাই অনন্যা এই বিষয়টা নিয়ে একটু টেনশনে পড়ে যায়। আর এরপরে অনন্যা তার জীবনে সব থেকে ভালো ডিসিশনটা নেয়। সে মনে করে যে আমি যদি পা দিয়ে সব কাজ করতে পারি তাহলে আমি চেষ্টা করলে পা দিয়েই লিখতে পারবো। তাই সে শুরু করে দেয় পা দিয়ে লেখার প্র্যাকটিস। এরপর কিছুদিন পা দিয়ে সে সুন্দর করে প্র্যাকটিস করার পর সিএ পরীক্ষায় জয়েন করে। পুরা হলে তো সবাই লিখছে হাত দিয়ে, অন্যদিকে অনন্যা একাই তার পা দিয়ে লিখে চলেছে। এর কিছুদিন পরে অনন্যার রেজাল্ট পাবলিশ হয়ে যায়। তো অনন্যা তো অনেক বেশি টেনশন করছিল আর বারবার প্রিয়াঙ্কাকে জিজ্ঞাসা করছিল যে কি ব্যাপার, আমার রেজাল্ট বলিস না কেন? তখন প্রিয়াঙ্কা মন খারাপ করে বলে যে তুই ফেল করেছিস। এটা শুনে তো অনন্যার মনটা একটু খারাপ হয়ে যায় আর সে তার পা দুটোর দিকে তাকিয়ে থাকে। ঠিক তখনই প্রিয়াঙ্কা তাকে জড়িয়ে ধরে একটা চুমু দেয় আর খুশিতে তো লাফাতে থাকে, মানে অনন্যা এই পরীক্ষায় পাশ করেছে। প্রিয়াঙ্কা প্রথমে তার সঙ্গে একটু মজা করছিল। তো এরপর তো অনন্যার সেই খবর পুরো জায়গায় ছড়িয়ে পড়ে। নিউজ পেপার থেকে শুরু করে সব জায়গায় অনন্যাকে নিয়ে লেখালেখি হয়, কারণ সে 2টা পা দিয়ে লিখে 30,000 স্টুডেন্টকে পেছনে ফেলে দিয়েছে। আর এই নিউজটা যখন অনন্যার বাবা দেখতে পায় সে তো পুরো ইমোশনাল হয়ে পড়ে, কারণ সে অনন্যার পরীক্ষায় অ্যাটেন্ড করার এই বিষয়টা কিছুই জানতো না। তখন প্রিয়াঙ্কার বাবা তাকে বলে যে আমরা ইচ্ছা করে তোদের এই বিষয়টা কাউকে জানাইনি, কারণ তোরা সবাই ওর সঙ্গে এমন খারাপ ব্যাপার করেছিস যে ও নিজেকে প্রমাণ করতে উঠে পড়ে লেগেছে। ওর অ্যাক্সিডেন্টে তো ওর কোনো হাত ছিল না, কিন্তু তোরা ওর সঙ্গে এমনভাবে ব্যবহার করেছিস যে সে একটা প্রতিবন্ধী। তখন অনন্যার বাবা তার ভুলটা বুঝতে পারে আর সে কাঁদতে কাঁদতে বলে যে আমি এখন কিভাবে অনন্যার সামনে গিয়ে দাঁড়াবো, তার কাছে আমি কোন মুখ নিয়ে বা ক্ষমা চাইবো। এরপর অনন্যার ভাই প্রিয়াঙ্কার কাছে জিজ্ঞাসা করে যে ওই ইনস্টিটিউশন থেকে প্রিয়াঙ্কার ফাইনাল রেজাল্ট আমরা কবে পাবো? তখন প্রিয়াঙ্কা বলে যে আরো 2 দিন সময় লাগবে। এরপরে ধনঞ্জয় প্রিয়াঙ্কাকে বলে যে আমার তোর কাছ থেকে একটা হেল্প দরকার। তো তারপরে আবার দৃশ্য পরিবর্তন হলে আমরা অনন্যাকে একটা ক্যান্টিনে দেখতে পাই। সে তার ফাইনাল রেজাল্টে হাতে পেয়েছে আর ওটার দিকেই তাকিয়ে আছে। তখনই ওয়েটার অনন্যার জন্য খাবার নিয়ে আসে, কিন্তু অনন্যা 2টা হাত নেই দেখে তার দিকে তাকিয়ে থাকে আর চিন্তা করে যে এই মেয়েটির তো হাত নেই, তাহলে সে খাবে কিভাবে? অনন্যা তখন তার 2টো পা বের করে পা দিয়ে চামচ ধরিয়ে খাওয়া শুরু করে। তো অনন্যা যখন তার পা দিয়ে খাবার খাচ্ছিল ঠিক তখনই তার সামনে থাকা চেয়ারটা একটা ছেলে এসে বসে পড়ে আর বলে যে হাই অনন্যা। অনন্যা তো ছেলেটাকে চিনতে পারে না, কিন্তু ছেলেটা অনন্যাকে বলে যে তুমি তো একবারের চেষ্টায় সিএ পরীক্ষায় পাশ করে গেলে, কংগ্রাচুলেশন। অনন্যা তখন একটু অবাক হয়ে বলে যে ধন্যবাদ, কিন্তু আমরা কি একে অপরকে চিনি? ছেলেটা তখন বলে যে তুমি আমাকে চিনবে না, কারণ আমরা প্রথমবার দেখা করছি। তো এরপর সে নিজের পরিচয় দিয়ে বলে যে আমার নাম জয় দীক্ষিত। অনন্যা বলে যে আপনাকে তো আমি চিনি না, আপনি আসলে কে? তখন জয় বলে যে কি আপনি আপনি করছো, তুমি যদি আমাকে এভাবে জিজ্ঞাসা করতে তুই কে, তাহলে হয়তো আরো ভালো করে বলতে পারতাম। এরপর অনন্যা বলে যে ঠিক আছে, তাহলে তুই কে আগে সেইটা বল। তখন জয় বলে যে আমি জয়। এটা শুনে অনন্যা বলে যে ঠিক আছে তুই জয়, বাট তুই আমাকে কিভাবে চিনলি? তখন জয় বলে যে এত দিন ধরে আমি তোমাকে ফলো করছি, তোমাকে আবার চিনবো না? তখন অনন্যা বলে যে তুই আমাকে ফলো করছিলিস? এরপর জয় বলে যে না না না, ওরকম ভাবে নিও না, আমি শুধু লাইব্রেরির কোনায় বসে তোমাকে একটু লুকিয়ে লুকিয়ে দেখতাম আর কি। তবে একটা অন্যায় আমি করে ফেলেছি, লুকিয়ে লুকিয়ে তোমার কিছু ছবিও তুলেছি, আর সেই ছবিগুলোর মধ্যে থেকে আজকে তোমাকে একটা ছবি আমি দেখাবো। তখন একটা ছবি সে বের করে অনন্যাকে বলে যে হ্যাপি বার্থডে অনন্যা। এটা শুনে তো অনন্যা রীতিমতো শক খেয়ে যায়। আর এরপর অনন্যা বলে যে সবই বুঝলাম, কিন্তু তুমি এসব কেন করছো সেটা আগে বলো। তখন জয় বলে যে ওটা বলার জন্যই তো আমি এখানে এসেছি। আর সে এটা বলে সরাসরি অনন্যাকে প্রপোজ করে দেয়, মানে বলে যে আই লাভ ইউ। অনন্যা তখন হেসে দিয়ে বলে যে আচ্ছা ঠিক আছে, এরপর? তখন এই ছেলেটি বলে যে এরপর আর কি, তুমি হ্যাঁ বলে দাও আর আমরা দুজনে বিয়ে করে ফেলি। তখন অনন্যা বলে যে আমি কেন তোমাকে বিয়ে করতে যাব? জয় তার উত্তরে বলে যে কারণ আমি তোমাকে ডিজার্ভ করি।
তখন অনন্যা বলে যে আমি বিয়ে করতে ইন্টারেস্টেড নই। আর এটা বলে অনন্যা সেখান থেকে উঠে চলে যেতে শুরু করে। তখন জয়ও তার পেছনে পেছনে আসা শুরু করে। আর এরপর সে তার ক্যামেরায় বের করে অনন্যাকে বলে যে ও তোমাকে তো বলাই হয়নি, আমি কিন্তু একজন ফটোগ্রাফার। আর তখনই অনন্যা রাগ করে অটোতে গিয়ে উঠে পড়ে। এরপর জয় তার কাছাকাছি এসে বলে যে তোমার হাত নাই বলে তুমি নিজেকে অনেক ছোট। যে এটা বলতে যাবে তখনই অনন্যা তাকে থামিয়ে দিয়ে বলে যে প্লিজ চুপ করুন, আমি কখনোই আমাকে দুর্বল মনে করি না। আমি আমার জীবন সঙ্গী চাই, তবে সেটা আমার পছন্দ অনুযায়ী। আর এটা বলে অনন্যা সেখান থেকে চলে আসে। কিন্তু এরপর যখন সে বাসায় ঢোকে, সে টেবিলের উপর কিছু একটা দেখে সেখানেই দাঁড়িয়ে যায়। আর তারপর কাছে যাওয়ার পর দেখতে পায় যে সেখানে একটা বার্থডে কেক রাখা। আর এরপরেই সবাই অনন্যাকে বার্থডে উইশ করে। তখন সেখানে অনেক ইমোশনাল একটা পরিবেশ তৈরি হয়ে যায়, কারণ অনন্যার বাবা তাকে দেখে কেঁদে ফেলে। আর বাবা অনন্যাকে বুকেও জড়িয়ে নেয়। এরপরই ওখানে ঘটে একদম চোখে পানি এনে দেওয়ার মতো একটা দৃশ্য। অনন্যার ভাই এক পিস কেক নিয়ে অনন্যার পায়েই রাখে, আর তারপর সেটা ওখান থেকেই খায়, যা দেখে তো সবাই অনেক ইমোশনাল হয়ে পড়ে। এরপর ধনঞ্জয় তার বোনকে কাঁধে তুলে নিয়ে পুরো গ্রামে ঘোরায়। তারপর তারা যখন একটা ফ্যামিলি ফটো তুলতে যাবে, তখনই সেখানে তারা আবার জয়কে দেখতে পায়। অনন্যা তখন বলে যে এই তুই এখানে কি করছিস? জয় তখন বলে যে তোমাকে তো সেই দিন ছবিটা দেয়াই হয়নি, তাই ওটা আমি দিতে এসেছি। তখন অনন্যার বাবা তাকে জিজ্ঞাসা করে যে এই ছেলেটা কে রে? তো এরপরে তো জয় সোজা চলে যায় অনন্যার বাবার কাছে, আর তাকে গিয়ে বলে যে হ্যালো বাবা, আমি জয়। তখন অনন্যার ভাই ধনঞ্জয়কে বলে যে হ্যালো দোস্ত, কি অবস্থা? তারপর সে একে একে সেখানকার সবার সঙ্গেই পরিচিত হয়ে নেয়। মানে জয় সেখানে এমন একটা ভাব করে যে সে সবাইকে অনেক আগে থেকেই চেনে। অনন্যা তখন বিরক্ত হয়ে বলে যে তোর পরিচয় যদি শেষ হয়ে থাকে তাহলে একটা ভালো ছবি দিয়ে এখান থেকে ভাগ। এদিকে জয়ের এরকম বিহেভিয়ার দেখে অনন্যার পরিবারের সবাই মনে করে যে ছেলেটা হয়তো অনন্যার অনেক কাছের একটা বন্ধু। আর তাই সবাই অনন্যাকে বলে যে এই তুই তোর বন্ধুর সঙ্গে এরকম বাজে আচরণ করছিস কেন? তখন অনন্যা বলে যে কে আমার বন্ধু? ওকে তো আমি চিনিই না। তো এরপরে সবাই প্রশ্ন করা শুরু করে তাহলে তুমি কে? তখন জয় বলে যে এটার আলোচনা একটু বিস্তারিতভাবেই করতে হবে। তখন প্রিয়াঙ্কার মা বলে যে তাহলে চলো একটু চা খেতে খেতে আলোচনা করা যাক। জয় তখন সবার সঙ্গে হাঁটা শুরু করে। আর তারপর সেখানে ভেতরে যাওয়ার পর জয় সবার জন্যই খাবার অর্ডার করা শুরু করে। তবে অনন্য তো সেখানে প্রচন্ড পরিমাণ রাগ হয়ে যায়, আর সে সেখান থেকে উঠে চলে যেতে শুরু করে। তখন সবাই আবার অনন্যার পেছনেই ছুটতে শুরু করে। এরপর জয় অনন্যাকে বলে যে আর একটু থামো, একদিন না একদিন তো তারা আমাদের সত্যটা জানতেই পারবে। তখন অনন্যা বলে যে আমাদের আবার কিসের সত্য? এরপর জয় বলে যে এই যে আমি তোমাকে বিয়ে করতে চাই। এরপর সে আবার অনন্যার বাবাকে জিজ্ঞাসা করে যে আমি আপনার মেয়েকে পছন্দ করি, এতে কোনো সমস্যা আছে? এটা শুনে অনন্যার বাবা একটু চিন্তিত হয়ে পড়ে, আর সে তো বুঝতেই পারছে না যে এখানে তার কি বলা উচিত। তাই সে ধনঞ্জয়কে বলে যে তুই কিছু বল। তো এরপর অনন্যার ভাই যখন তাকে বোঝাতে আসে, সে তো আরো রেগে যায় আর সবাইকে বলে যে চুপ করো তোমরা একটু, আমি এই ছেলেকে চিনিই না। সবে মাত্র কালকে ওর সঙ্গে আমার পরিচয় হয়েছে, আর সে পরিচয় হওয়া মাত্র আমার সঙ্গে বেয়াদবি করতে শুরু করেছে। এটা শুনে তো অনন্যার বাবা জয়কে মারতেই আসবে। তখন জয় বলে যে আরে আমি আপনার মেয়ের সঙ্গে কোনো বেয়াদবিই করিনি, আমি শুধুমাত্র তাকে বিয়ের প্রস্তাব দিয়েছি, যাকে সে বেয়াদবি বলছে। তখন অনন্যা বলে যে এই তুই এখান থেকে এখন যা, তোর এই পাগলা কথাবার্তা আমি আর মেনে নেব না। এটা শুনে জয় তখন বলে যে তুমি ছাড়া তো বাকি সবাই আমাকে মেনে নিয়েছে। তখন অনন্যা আরো রেগে গিয়ে বলে যে প্রিয়াঙ্কা তুই এই গাথাটাকে একটু বোঝাতে পারিস? এরপর যখন প্রিয়াঙ্কা তাকে বোঝাতে আসে, তখন সে প্রিয়াঙ্কাকে সরিয়ে দিয়ে বলে যে বাবা আপনি তো আমাকে মেনে নিয়েছেন তাই না? জামাই হিসেবে আমি মোটেও খারাপ না। তো যাই হোক, আপনারা বাসায় গিয়ে একটু ঠান্ডা মাথায় ভেবে দেখেন, আর আমি একটু আসছি, আমার একটু কাজ পড়ে গেছে। এটা বলে জয় সেখান থেকে চলে যাওয়ার পর অনন্যার বাবা তাকে বলে যে এই ছেলেটা কি পাগল নাকি? তো এরপরে আবার দৃশ্য পরিবর্তন হয়ে সোজা চলে যায় সে শিশু কল্যাণ সংস্থার সামনে। ওই সংস্থারই একজন ম্যাম, যার নাম স্মিতা, সে অনন্যাকে বলছে যে আমাদের সংস্থায় একটা লোক আসবে, তাকে তুমি সবটা ঘুরিয়ে দেখিও, আমার একটু কাজ পড়ে গেছে বিধায় আমি আর তাকে দেখাতে পারছি না। তো এরপর যখন অনন্যা সেই লোকটাকে অফিস রুমে গিয়ে হাই বলে, আর লোকটা যখন সামনের দিকে ঘোরে, অনন্যা তো পুরোপুরি অবাক হয়ে যায়, কারণ এটা সেই ছেলে, মানে শেখর, যার সঙ্গে অনন্যার প্রথম বিয়ে ঠিক হয়েছিল। তো এরপর শেখর অনন্যাকে জিজ্ঞাসা করে যে অনন্যা কেমন আছো? অনন্যা তো তখন আগের সব কথা মনে পড়তে শুরু করে, কিন্তু তাও সে নিজেকে কন্ট্রোল করে বলে যে আমি ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? স্মিতা ম্যাম আমাকে দায়িত্ব দিয়ে গেছে আপনাকে এই পুরো জায়গাটাই ঘুরিয়ে দেখানোর। এরপর শেখর অনন্যাকে বলে যে ওইভাবে বিদেশে চলে যাওয়াতে আমি খুবই সরি, আসলে পরিবারের চাপে আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না, বাট আজকে সাহস করে তোমার কাছে আসতে পেরেছি, আমি এতেই অনেক খুশি। কিন্তু অনন্যা তাকে বারবার ইগনোর করে এই পুরো জায়গাটাই ঘুরিয়ে দেখায়, আর একদম লাস্টে বলে যে আশা করি আপনার আমাদের এনজিওটা অনেক বেশি ভালো লেগেছে, আপনার যদি আরো কোনো তথ্য লাগে তাহলে আমাদের যে কোনো স্টাফকে আপনি জিজ্ঞাসা করে নেবেন, আমি দুঃখিত আমার জরুরি একটা কাজ পড়ে গিয়েছে, আমাকে এখনই বেরোতে হবে। তো এরপরে আবার দৃশ্য পরিবর্তন হলে আমরা 1 মাস পরের কাহিনী দেখতে পাই,
আর সেখানে দেখানো হয় অনন্যা এখন একটা বড় কোম্পানিতে চাকরি পেয়েছে। তাকে সেখানে ডাকা হয়েছে একজন মোটিভেশনাল স্পিকার হিসেবেই, মানে তার জীবনের স্টোরি সে সবাইকে শোনাচ্ছিল। তখন অনন্যা সবার উদ্দেশ্যে বলে যে যদি ইচ্ছা শক্তি থাকে তাহলে আপনি যে কোনো কাজই করতে পারবেন। আর অন্যদিকে আমরা জয়কে দেখতে পাই, সে অনন্যার একটা ছবি প্রিন্ট করেছিল আর এই ছবিটা দেখে বলছিল যে তোমাকে খোলা চুলে কিন্তু দারুণ লাগে। তো এরপরে আবার অনন্যাদের বাসায় হঠাৎ করে কলিং বেল বেজে ওঠে। অনন্যা তখন তার পা দিয়ে দরজাটা খুলে দেখতে পায় যে শেখর এসেছে। এরপর শেখর অনন্যার বাবা আর তার ভাইয়ের সঙ্গে কথা বলে। অনন্যার বাবা তাকে বলে যে আমি তো বুঝতে পারলাম না তুমি এতদিন পর কেন অনন্যাকে বিয়ে করতে চাচ্ছ। তখন শেখর বলে যে আসলে পরিবারের চাপে আমি এতদিন কিছুই বলতে পারছিলাম না, কিন্তু আমি সত্যি অনন্যাকে বিয়ে করতে চাই, আমি তাকে ভালোবাসি। এটা শুনে অনন্যা বলে যে কিন্তু আমি শেখরকে বিয়ে করতে চাই না। শেখর আমাকে যে এঙ্গেজমেন্ট রিংটা পরিয়েছিল সেই দিনের ওই অ্যাক্সিডেন্টে আমি ওই রিংটাও হারিয়ে ফেলেছি। আর এটা বলে অনন্যা ছাদের দিকে যেতে শুরু করে। তখন শেখরও তার পেছন পেছনে যায়। এরই মধ্যে আবার জয়ও তখন প্রিয়াঙ্কার সঙ্গে বাসায় ঢোকে। সেও শেখরকে দেখে তার পেছনে পেছনেই চলে যায়। ছাদে যাওয়ার পর জয় শেখরের সঙ্গে এমন বিহেভ করতে শুরু করে যে সে শেখরকে অনেক আগে থেকেই চেনে। আর যা দেখে তো অনন্যার বাবা অনেক অবাক হয়ে যায়। শেখর তখন অনন্যাকে জিজ্ঞাসা করে যে এই ছেলেটি কে। তখন প্রিয়াঙ্কা বলে যে ও আমার বেস্ট ফ্রেন্ড। এটা শুনে আবার ধনঞ্জয় জিজ্ঞাসা করে যে ও আবার তোমার বেস্ট ফ্রেন্ড হলো কবে থেকে। কিন্তু এইবার অনন্যা রেগে গিয়ে বলে যে সবই বুঝলাম, কিন্তু তুমি শেখরকে কিভাবে চেনো। তখন জয় বলে যে আরে চিনবো না কেন, এই যে তোর সেই মালটা যে তোমাকে বিয়ে করার কথা বলে পালিয়ে চলে গিয়েছিল। ধনঞ্জয় তখন বলে যে হ্যাঁ ঠিক আছে, কিন্তু আবারও অনন্যাকে বিয়ে করতেই এসেছে, আর এতে কি তোমার কোনো প্রবলেম আছে। তখন জয় বলে যে আরে বাবা এ তো অবাক করা ঘটনা, কিন্তু এই মালটার জন্য আমার একটু খারাপ লাগছে। সরি ইয়ার, তুই এখন আর অনন্যাকে বিয়ে করতে পারবি না, কারণ ওকে এখন আমি বিয়ে করব। এটা শুনে তো সবাই পুরো শক খেয়ে যায়। তখন শেখর বলে যে এখানে আসলে হচ্ছেটা কি। তখন জয় বলে যে কি আর হবে, আমার আর অনন্যার বিয়ের ব্যাপারে আলোচনা হচ্ছে। মানে জয়ের কনফিডেন্স দেখে তো বন্ধুরা আমি পুরো অবাক হয়ে গিয়েছি। তো যাই হোক, এরপর তো শেখর অনন্যার বাবা আর ভাইয়ের উপর রেগে গিয়ে বলে যে আপনারা আমাকে না জানিয়ে ছেলের সঙ্গে অনন্যার বিয়ে ঠিক করে ফেলেছেন। অনন্যার ভাই তখন রেগে গিয়ে বলে যে শোন, প্রথম কথা হলো বিয়ে এখনো ঠিক হয়নি, আর যদি ঠিক হয়েও থাকে সেটা আমরা তোকে কেন বলবো। তুই তো ঠিকই দিব্যি ওকে ছেড়ে চলে গিয়েছিলিস। আর এরপর সেখানে এক কথা দুই কথা তাদের মধ্যে বেশ ঝামেলা শুরু হয়ে যায়। জয় সবাইকে বলে যে প্লিজ আপনারা একটু থামেন, আমি কি সবার সঙ্গে 5 মিনিট একটু কথা বলতে পারি। আর তারপরে দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে পাই যে সবাই মিলে জয়কে নিয়ে গোল মিটিংয়ে বসেছে। আর এরপর জয় শেখরকে বলেছে তুই এখানে কেন এসেছিস, তুই তো অনন্যাকে ভালোই বাসিস না, আর যদি ওকে বিন্দুমাত্র ভালোবাসি তাহলে এতদিন পরে আর এখানে আসতি না। এরপর শেখর দুম করে বলে ওঠে যে হ্যাঁ, আমি অনন্যাকে কখনো ভালোই বাসতে পারিনি। এটা শুনে তো অনন্যা পুরো অবাক হয়ে যায়। এরপর শেখর বলে যে আমি যদি সত্যি অনন্যাকে ভালোবাসতাম তাহলে ওই দুর্ঘটনার দিন তাকে এভাবে আমি ছেড়ে যেতাম না। এরপর সে আরো বলে যে আমি চাইলেই ওই দিন অনন্যাকে বাঁচাতে পারতাম, কিন্তু আমি তাকে না বাঁচিয়ে সেখান থেকে চোরের মতোই পালিয়ে গিয়েছি। তারপরে আবার পরিবারের কথা শুনে আমি বিদেশেও চলে গিয়েছি। আসলে আপনারা সত্যি কথাই বলেছেন, আমি কখনোই অনন্যাকে ভালোবাসতে পারিনি। আমি কোনো দিক থেকে অনন্যার যোগ্য নয়। যদি পারো তাহলে প্লিজ তোমরা সবাই আমাকে ক্ষমা করে দিও। আর এরপর সে অনন্যার কাছেও ক্ষমা চায়। তখন অনন্যা কেঁদে দিয়ে বলে যে দেখো শেখর, না তোমার ওপর আমার আগে কোনো অভিযোগ ছিল, না এখন আছে, না ভবিষ্যতে থাকবে। আর এরপরই এটা শুনে শেখর সেখান থেকে চলে যায়। এরপর অনন্যার বাবা জয়কে বলে যে আজকে শুধুমাত্র তোমার জন্য আমরা শেখরের চ্যাপ্টারটা পুরোপুরি ক্লোজ করতে পারলাম, আর তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তবে তুমি কি আমার মেয়ের ব্যাপারে পুরোপুরি সিরিয়াস সেটা আগে বলো তো। জয় তখন বলে যে হ্যাঁ, আমি তো পুরোপুরি সিরিয়াস। এখন আপনাদের এটা বিশ্বাস করানোর জন্য আমাকে কি করতে হবে বলুন। ও যেমন আমি ওকে এভাবেই অ্যাকসেপ্ট করেছি, আপনারা কেন আমাকে বিশ্বাস করছেন না আমি এটাই বুঝতে পারছি না। এইটা শুনে তো অনন্যা রেগে গিয়ে বলে যে ঠিক আছে, তাহলে আজকেই চলো আমরা বিয়েটা করে ফেলি। অনন্যার বাবা তখন এটা শুনে তো অনেক অবাক হয়ে যায়। তখন অনন্যা বলে যে বাবা তুমি টেনশন করছো কেন, কি আর হতে পারে আমার সঙ্গে বলো। আমার সঙ্গে কি খারাপ ঘটতে পারে তা আমি ভালো করেই জানি। হয়তো কয়েক বছর পর সে ভাববে যে সে আমাকে বিয়ে করে মস্ত বড় একটা ভুল করে ফেলেছে, তখন সে সরি বলবে আর আমাকে ছেড়ে চলে যাবে। কি এটাই তো ঘটবে তাই না? সমস্যা নেই, আমি নিজেকে ঠিকই সামনে নেব। এটা শুনে তো জয় পুরো থ হয়ে যায়। তখন অনন্যা জয়কে বলে যে দেখেন মিস্টার জয়, বিয়ে আমার কাছে কোনো ছেলে খেলা নয়, এটা আমার কাছে জীবনের অনেক বড় একটা বিষয়। আগে তুমি আমাকে এটা বলো যে তুমি আমাকে কেন ভালোবাসো, তুমি আমার মাঝে স্পেশাল কোন জিনিসটা দেখেছো। আমাকে বিয়ে করলে তোমার লাইফে এমন অসাধারণ কি বা পরিবর্তন হবে, আর তুমি আমাকে বিয়ে করার পর যখন আফসোস করবে তখন কিন্তু আমি ঠিকই ফেসে যাব, অথচ তুমি বেঁচে যাবে। আমি আবারও সম্পূর্ণরূপেই ভেঙে পড়ব, তখন কেউ আর আমাকে সাহায্য করতে পারবে না। অনন্যার মুখ থেকে জয় এইসব কিছু শুনে তো প্রচন্ড পরিমাণ রেগে যায়। আর এরপর সে বলে যে ঠিক আছে, সবকিছু বাদে দিয়ে দিলাম, কারণ আমি ওই অনন্যাকে ভালোবেসেছিলাম যে সবকিছু ভুলে গিয়ে সামনের দিকে এগিয়ে গিয়েছিল। কিন্তু এই অনন্যাকে আমি চিনি না। আসলে এই অনন্যা কখনো বিশ্বাসই করতে পারে না যে তাকে একটা স্বাভাবিক ছেলে ভালোবাসতে পারে, কারণ সে নিজেকে অসহায় বা দুর্বল ভাবে।
আর আমি এরকম কোনো জীবনসঙ্গী চাই না যা চিন্তাভাবনা নেগেটিভ বা দুর্বল। আর তোমার সঙ্গে তাই আমি এই বিষয় নিয়ে কোনো কথাই বলতে চাই না। ঠিক আছে, তুমি তোমার মতোই থাকো, তোমাকে আমি আর ডিস্টার্ব করব না। তো এটা বলে যখন জয় সেখান থেকে হাঁটা শুরু করে তখন অনন্যা সেখানে পুরো থ মেরে দাঁড়িয়ে থাকে। তখন অনন্যার বাবা তার দিকে তাকিয়ে বলে যে, মা তুই তো বলতিস যে সৃষ্টিকর্তা যা আমাদের সঙ্গে করে সব ভালোর জন্যই করে, হয়তোবা এই ছেলে তোর জন্য আশীর্বাদ হয়ে এসেছে, তাহলে তুই ওর সঙ্গে এরকম কেন করছিস? তো এরপর অনেক কিছু চিন্তা ভাবনা করার পর জয় যখনই মোটরসাইকেল স্টার্ট দিয়ে সেখান থেকে চলে যেতে যাবে অনন্যা তাকে পেছন থেকেই ডাক দেয়। জয় তো সেখানেই থেমে যায়, আর জয়কে থামতে দেখে তো অনন্যার চোখেও আনন্দ অশ্রু চলে আসে। আর এরপরই গল্প সোজা চলে যায় অনন্যাদের বিয়ের অনুষ্ঠানে। সেখানে তাদের ধুমধাম করেই বিয়ে হয়। আর তারপর অনন্যা চলে আসে জয়ের সেই রুমে। এখানে জয় তার ছবিগুলো অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে। আসলে এই ছবিগুলো জয় এতদিন ধরে লুকিয়ে লুকিয়ে তুলেছিল। এরপর জয় অনন্যাকে বলে যে, কি সারপ্রাইজটা কেমন লেগেছে? অনন্যা তখন বলে যে, ভালো লেগেছে, তবে আমি কিছু দুষ্টু ছবিও আশা করেছিলাম। এখানে তো সব ছবিগুলোই অনেক সুইট। তখন জয় বলে যে, তাহলে চলো কিছু দুষ্টু মুহূর্ত ক্রিয়েট করা যাক। আর এরপরে তারা সেখানে অনেক সুন্দর একটা সময় কাটায়। তখন অনন্যা জয়কে বলে যে, আমি জানি না আমি এটা পারবো কিনা, তবে আমার খুবই ইচ্ছা, আমি মা হতে চাই। আমি সেই সব কিছুই করতে চাই যা একটা মা তার সন্তানের জন্য করে। এরপর জয় অনন্যাকে বলে যে, চেষ্টা থাকলে সবই পারা যায়, আর আমার বিশ্বাস তুমি সবই পারবে। আর এরপর ওই রাতটা তারা দুজন অনেক স্মরণীয়ভাবেই কাটায়।